মরবে, সবাই মরবে, একে একে মরবে। মাথা কত হয়ে যাবে, সব মরবে, মরবে, এই মরবে, মরবে, সবাই মরবে, 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 মরবে। গল্প শুনতে কেই না ভালোবাসে। আপনাদের রবিবারগুলিকে গল্প দিয়ে সাজিয়ে তুলতে তাই আমাদের এই বিশেষ প্রচেষ্টা। রবিবারের গল্প প্রতি রবিবার ঠিক সকাল 10টায় আপনাদের কাছে পৌঁছে যায় বাংলা তথা বিশ্ব সাহিত্যের ডালি থেকে বিশেষ কিছু গল্পের রেণু নিয়ে। আমাদের আজকের গল্প ডিমেলো হাউস। এই গল্পের লেখক লেখিকা আমরা রবিবারের গল্প টিম। গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সৌম্য, বিপাশা, নীলাক্ষী, তুষার, শুভদীপ। গল্পের পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড ডিজাইনিংয়ে রিজু, সৌম্য এবং বিপাশা। আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে, এরকম গল্প প্রতি রবিবার শুনতে চাইলে আমাদেরকে আজই সাবস্ক্রাইব করবেন। লাইক এবং কমেন্ট করতে অনুরোধ করছি। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা টিম রবিবারের গল্প কোনোভাবেই এই সকল কুঅভ্যাসকে প্রশ্রয় দেই না। যদি গল্পে ধূমপান বা মদ্যপানের উল্লেখ থাকে তবে তা শুধুমাত্র গল্পের আবহ তৈরির খাতিরেই করা হয়েছে। বুধবার সকাল 9:42 মেট্রো ধরবার জন্য রোজকার মতন আমরা বন্ধুবান্ধবরা একসাথে জড়ো হয়েছিলাম দমদম মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রোতে উঠে আমরা যাচ্ছিলাম দক্ষিণ কলকাতারই একটি নামী এবং জনপ্রিয় কলেজে। আমরা কলেজের 2য় বর্ষের ছাত্রছাত্রী। হইহুল্লোড় করতে করতে রোজকার মতোই মেট্রোতে করে কলেজের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। The next station is Belgachia. Platform is on the right side. अगला स्टेशन बेलगाछिया, प्लेटफॉर्म दाहिने तरफ। হঠাৎই একটি দুর্ঘটনাই বলা যেতে পারে আমাদের সাথে ঘটে যায়। কয়েকটি স্টেশন পরেই মেট্রোতে যেমন আর 5 জন যাত্রীরা ওঠানামা করে, তেমনই একজন ছেলে বা লোকও বলতে পারি উঠে আসেন। বয়স মোটামুটি 34-35-এর বেশি হবে না, তবে খোঁচা খোঁচা দাড়ি থেকে বয়স আন্দাজ করা যায় না। তার পরনে ছেঁড়াখোড়া জামা কাপড় এবং চোখের চশমাটিও ভাঙা। যদিও প্রথমে আমরা কেউই তাকে লক্ষ্য করিনি, কিন্তু লোকটি মেট্রোতে ওঠার পর থেকেই যে অদ্ভুত আচরণ করতে শুরু করেন তাতে সহজেই মেট্রো যাত্রীদের সকলেরই দৃষ্টি তার দিকে যায়। আমরা দেখি অবাক হয়ে লোকটি বিড়বিড় করে কি যেন একটা বলছেন এবং নিজের কাঁধে থেকে ঝুলে থাকা যে থলেটি সেটিকে আঁকড়ে ধরে কিছু যেন একটা লুকোবার চেষ্টা করছেন। তাকে দেখে সন্দেহ হয় আমাদের। মেট্রো যাত্রীরা যারা গল্পগুজবে ব্যস্ত ছিলেন তারা সবাই একটু তটস্থ হয়ে পড়েন। এই ভদ্রলোক কিছু ঘটাবেন না তো? এই বদ্ধ মেট্রোর ভেতরে এমন কোনো ঘটনা আমাদের সাথে ঘটবে না তো? সবাই চুপচাপ, শুধু তার বিড়বিড় করা কথাগুলোই সকলের কানে যাচ্ছে। সবাই ভীত। লোকটির কথাগুলো শুনে কিছু কথা উদ্ধার করা যাচ্ছে, সব কথা বোঝা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে তিনি বলছেন মরবে, মরবে, সবাই মরবে, মাথায় গর্ত হয়ে রক্ত ঝরবে, সবাই মরবে। কি বলতে চাইছে লোকটা? সবাই নিজেদের মধ্যে আলোচনা করে পরের মেট্রো স্টেশনে মেট্রোটি থামলেই লোকটিকে নামিয়ে দিতে হবে। মেট্রো স্টেশনে গাড়িটি এসে দাঁড়ায় এবং সঙ্গে সঙ্গেই লোকজন হুড়মুড় করে চিৎকার চেঁচামেচি করে লোকটিকে প্রায় ধাক্কা মেরেই এই মেট্রো স্টেশনে নামিয়ে দেয়। আমরা বন্ধুবান্ধবরা অল্প বয়সী, কৌতূহলী। আমরাও নিজেদের কৌতূহল সম্বরণ করতে পারি না। নিজেদের কলেজ যাওয়ার বদলে নেমে যাই এই মেট্রো স্টেশনটিতে। আমরা যে মেট্রো স্টেশনে নামলাম, মেট্রো স্টেশনটি সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সেখান থেকে লোকটিকে দেখা যায় টলতে টলতে বিড়বিড় করতে করতে এবং সকলকে প্রায় 2 হাতে সরিয়ে দিয়ে লোকটি যেন বাইরের উদ্দেশ্যে যেতে চাইছে, কিন্তু কোথায় যেতে চায় সে নিজেও জানে না। আমরাও বন্ধুবান্ধবরা তার পিছু নিলাম।
মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় পড়লেন লোকটি। আমরা ভাবলাম লোকটির সঙ্গে কথা বলি। লোকটি কি বলতে চাইছে? এমন কোনো ঘটনা কি শহরে ঘটতে চলেছে বা ঘটেছে? আমরা যদি তার কোনো হদিশ পাই, আমরা তার পিছু নিলাম। আস্তে আস্তে লোকটি রাস্তার ধারেই একটি গাছের নিচে বসে পড়ল। লোকটির চরিত্র আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে, আমি যেন নিজেকে আটকে রাখতে পারছি না। সেই সময় হঠাৎ অর্ণব আমাকে জোর করে একধারে টেনে নিয়ে গিয়ে বলল, আই আই তিস্তা, এদিকে আয়। কোথায় যাচ্ছিস তুই? বারবার ওই লোকটার পেছন নিচ্ছিস কেন তুই? এদিকে তো কলেজটাও গেল, কলেজটাও যেতে পারলাম না আমরা। এখন এই লোকটার পেছন পেছন গিয়ে হবেটা কি শুনি? সত্যি অর্ণব, তুই ঠিক বলেছিস। একটা বিরক্তিকর ব্যাপার, এই তিস্তাটার জন্য না আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস মিস করে গেলাম। ঠিক বলেছিস রিমি, সিরিয়াসলি আমারও আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, জানিস তো। ওই তিস্তাটার জন্য সব ভেস্তে গেল। আরেকবার বলে দেখি তিস্তাকে, যদি যেতে রাজি হয় তো ঠিক আছে, নাহলে থাকো, আমরা চলে যাই। চল। হ্যাঁ অর্ণব, তুই কি বলছিস বলতো? একসাথে সবাই নামলাম, একটা ঘটনা চোখের সামনে ঘটে গেল, এখন তুই ওকে ফেলে দিয়ে চলে যাবি বলছিস? হ্যাঁ সব বন্ধুরা একসাথেই যাচ্ছি, যখন যাই। আরে ডোডো, ওইসব কথা থামা। তিস্তাকে দেখ, ওদিকে এগিয়ে চলে গেল লোকটার পেছনে। লোকটাও এগিয়ে যাচ্ছে, চল আমাদেরকে যেতে হবে ওইদিকে। তিস্তাটা ওদিকে একা একাই চলে যাচ্ছে। এই তিস্তা, যাস না, দাঁড়া দাঁড়া, আমরাও আসছি, দাঁড়া, একা একা যাস না ওদিকে। এই ডোডো, চল চল চল, তিস্তা কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের। আরে তুই দেখতে পাচ্ছিস না ওই লোকটা কত দূর চলে গেছে? এই রিমি, চল চল চল। অর্ণবরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, সেই সময় আমি এগিয়ে গেলাম। এই লোকটি আমাকে ভয়ঙ্করভাবে আকর্ষণ করছে। আমার মনে হচ্ছে লোকটির সাহায্যের দরকার, এবং আমি লোকটিকে ডাকলাম, ও দাদা, ও দাদা, শোনো না, বলছি কি, একটা কথা বলতে চাইছিলাম আর কি, মানে একবার একটু শুনবে, একটু দাঁড়াও। 2-3 বার ডাকবার পর লোকটি পেছন ঘুরে তাকালো। লোকটির চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো। আমার মনে হলো যে লোকটিকে জিজ্ঞাসা করা দরকার, তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। যেভাবে মেট্রো থেকে সবাই মিলে তাকে নামিয়ে দিল, এরপর আমি তার কাছে এগিয়ে গেলাম, তাকে প্রশ্ন করলাম, ও দাদা, একটু দাঁড়াও না, বলছি কোথায় যাবে তুমি? কোনো সাহায্যের দরকার আছে কি? আমাকে বলতে পারো। হ্যাঁ, কে 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 তুই? হ্যাঁ, মরবি, তুইও মরবি। মরবে? সে তো একদিন দাদা সবাই মরবে, সেটা বড় কথা নয়। তুমি জল খাবে একটু? কি হয়েছে বলো না? কোথাও যাবে তুমি? পৌঁছে দেবো আমরা। যা এখান থেকে, চলে যা। তিস্তা, আরে তুই এত দূর এগিয়ে এলি, আমরা সেই ওখানে দাঁড়িয়েছিলাম, আর তুই এই লোকটার সাথে কি কথা বলছিলি? হ্যাঁ, সবাইকে এভাবে দুম করে এই মেট্রো স্টেশনে নামিয়ে দিয়ে এখন তুই একটা অচেনা লোকের সাথে কথা বলছিস, গল্প করছিস? তুই চল আমাদের সাথে, চল। আরে অর্ণব, শোন না, রিক, ডোডো, ব্যাপারটা কি হয়েছে বলতো? এই লোকটা না খুব মজার, অদ্ভুত কথা বলছে নাকি সবাই মরবে। আমার মনে হয় লোকটার একটু সাহায্যেরও দরকার আছে। একে কি হসপিটালে নিয়ে যেতে হবে? কি মনে হয় তোদের? সত্যি বাবা তিস্তা, তুই পারিস বটে। ছাড় তো, সব পাগল ছাগল লোক, সব আর হসপিটালে নিয়ে যেতে হবে। ছাড়। এই কে পাগল? হ্যাঁ, কে পাগল? আমি পাগল? আমাকে দেখে তোর পাগল মনে হচ্ছে? জানিস আমার সাথে কি হয়েছে? হ্যাঁ, যদি জানতিস না তাহলে বুঝতে পারতিস কে পাগল আর কে পাগল না। আরে ও দাদা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, আপনাকে তো দেখতে এরকম ছেঁড়া খোড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, ভাঙা চশমা, এদিকে সবাইকে বলছেন মরবে, ব্যাপারটা কি একটু খুলে বলবেন? শুনবি আমার কথা? তার আগে একটু কিছু খাওয়া তো, খুব জোর খিদে পেয়েছে। একটু জল দে, একটু কিছু খাবার দে। লোকটা হঠাৎ চঞ্চল হয়ে উঠল, যেন সেও আমাদেরকে সমস্ত কথা খুলে বলতে চায়।
প্রথমে সে খাবার খেতে চাইলে রিমির কাছে যে খাবারটি ছিল আমরা সেটাই তাকে এগিয়ে দিলাম। গোগ্রাসে খাবারটি গিলে ফেলল লোকটি। তারপরে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিজের অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনালো। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা। আমি সুপ্রতিম সেন, চাকরি পেয়েছিলাম চন্দননগরে। বাড়ি খুঁজছিলাম, কম পয়সার বাড়ি প্রথম পাইনি। একটা বাংলো পেয়েছি, একটা খুব ভালো বাংলো পেয়েছিলাম, অল্প পয়সা। অনেকে বারণ করলো, নিস না বাড়িটা নিস না, অভিশপ্ত বাড়ি নিস না। শুনলাম না, অল্প কটা জিনিস নিয়ে ঢুকে পড়লাম। রাত্রিবেলা ঘুমোচ্ছি, হঠাৎ দেখে কিসের একটা শব্দ, চেঁচামেচি হচ্ছে। উঠলাম, অন্ধকার, চতুর্দিক অন্ধকার। তাকিয়ে দেখি একটা মহিলা কেমন যেন চিৎকার করছে। আর সামনে একটা লোক, কেমন একটা ড্রেস পরা, কেমন একটা আমাদের এখানকার মনে হলো না, একটা কীরকম লাঠি দিয়ে মাথায় মারছে। মাথায় গর্ত, রক্ত। আমি পালিয়ে আসলাম। আমি কেমন করে আসলাম আমি জানি না। যাস না তোরা, যাস না ওখানে, সবাই মরবি, সবাই মরবি। আমি চললাম। লোকটা যেন হঠাৎই ভয় পেয়ে গেল। আমাদেরকে যাস না বলতে বলতে সামনের দিকে রওনা দিল। লোকটিকে আমরা অনেক ডাকাডাকি করলাম, কিন্তু লোকটি হঠাৎ উদ্ভ্রান্তের মতন দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। অর্ণব আমায় বলল, এই ছাত্র সব বুজরু কি গল্প, ছাড়া সব বেকার এসবের জন্য দেখতো আমাদের কলেজটাই মিস হয়ে গেল। আজকে কত ইম্পর্টেন্ট কাজ ছিল আমার একটা। পরে মেট্রোটা ধরে গেলে আমরা কি পৌঁছতে পারবো টাইমে? হ্যাঁ রে অন্য, ঠিকই বলেছিস। এসব ফালতু কি গাঁজাখুরি গল্প দিয়ে চলে গেল, মাঝখান থেকে রিমির খাবারটাও খেয়ে চলে গেল। আরে তিস্তাটার জন্য না পুরো দিনটাই বরবাদ হয়ে গেল। ছাড় তো, লোকটা খাবার খাওয়ার জন্যই এসেছিল, কলেজটা তার হলো না। চল সবাই মিলে বাড়ি চলে যাই। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে লোকটার কথার মধ্যে কোথাও একটা সত্যি আছে। আচ্ছা, আমরা কি একবার যেতে পারি না? খুব একটা দূরেও তো নয়, চন্দননগর। হ্যাঁ রে, তোরা যাবি? আমি কিন্তু প্রস্তুত এবং মন ঠিক করে ফেলেছি। তোরা যাবি কি রে? ডোডো, অর্ণব, রিমি, রিক, কি বলছিস? হয়ে যাক একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ চ, এটা তাহলে অ্যাডভেঞ্চার হয়েই যা। অ্যাডভেঞ্চার? তুই যা, তোর বেশি শখ না? আর তোরও বলিহারি আছে তিস্তা। তুই জানিস যে এই লোকটা আদতে কোনো সত্যি কথা বলছে, নাকি এই লোকটা একটা ফ্রড, এটা একটা ট্র্যাপও হতে পারে, এইভাবে আমাদেরকে ফাঁসানোও যেতে পারে। আর তুই কিনা বলছিস তুই সত্যি উদ্ঘাটন করতে যাবি? বাহ, তোর মাথায় না গোবর ভরা আছে জানিস। আমরা কি লোকটাকে বলেছি যে আমরা ওখানে যাব? কথাটা তো আমাদের মধ্যে হচ্ছে, আলোচনাটা আমাদের মধ্যে হচ্ছে। আমরা একবার বেড়াতে যাওয়ার মতন করে যেতেই পারি চন্দননগর। আর তাছাড়া ডোডো তো অনেক দিন ধরে বলছিল, রিমি তুইও তো বলছিলি অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতে যাব। তো আমরা এইটাকেই উদ্দেশ্য করে চন্দননগরের দিকে ঘুরে আসি, জায়গাটাও সুন্দর। আর তাছাড়া আমরা ওখানে গিয়ে দেখবো সত্যিই কোনো এরকম বাংলো বা হানাবাড়ি টাইপের কিছু আছে কিনা ওখানে। কি রে, কি বলিস রিক, যাবি না? এত করে বলছিস, ঠিক আছে চল না অর্ণব, চ ঘুরেই আসি। অনেকদিন কোথাও যাওয়াও হয়নি, চ ঘুরেই আসি। অর্ণব চল না, একবার ঘুরেই আসি, আর না করিস না। শোন রিমি, তোরও দেখি হেভি ইন্টারেস্ট আছে না? যা, তোদের এত ইন্টারেস্ট, তোরাই ঘুরে আয়, আমার দরকার নেই ওসব জায়গায় যাওয়ার। হ্যাঁ, চন্দননগর ভালো জায়গা মানছি, কিন্তু তাই বলে ওই হানাবাড়ি খোঁজ করতে যাব একটা পাগল লোকের কথা শুনে, এসবের মধ্যে আমি নেই। আই এম নট ইন্টারেস্টেড। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম 4 বন্ধু, আমি, রিমি, রিক আর ডোডো। অর্ণবের জন্য মন কেমন করছিল। কলেজ থেকে বাড়ি সবসময় আমরা সবাই একসাথে, কিন্তু ট্রেনে ওঠার বেশ কিছুক্ষণ আগে হঠাৎই অর্ণবের একেবারে হিরোর মতো এন্ট্রি। এসে বলল, এই শোন, এই সমস্ত পাগলামো না আর করবি না, হ্যাঁ? আর বাই দ্য ওয়ে তিস্তা, তোর দুম করে একা একা একটা ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে চলে যাবি, চন্দননগরে যাচ্ছিস একটা হানাবাড়ি খুঁজতে, আর আমি কি বাড়িতে বসে থাকবো?
একা? কি হলো ভাই, তোর কি খবর বলতো? তিস্তা একা, আর আমরা আমাদেরকে দেখতে পাচ্ছিস না? আমরা কি বানের জলে ভেসে এসেছি? খুব কনসার্ন না ওর প্রতি? ছাড় তো ডোডো, তুই না সব সময় তো এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলিস। ভালো করেছিস অর্ণব, এসেছিস। তাছাড়া আমাদের তো ফিরে আসেই হবে আজকে। এই আর দেরি করা যাবে না, চল, ট্রেন আসছে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো। আমরা ঝপাঝপ ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়ার পরে আমাদের হই হুল্লোড় মজা সবই চলল। হানাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম। সেই সাথে ঝালমুড়ি, বাদাম এগুলোও চলছে, মুখ চলছে, আড্ডা চলছে। আমরা পৌঁছে গেলাম চন্দননগর স্টেশনে। চন্দননগরে নেমেই মনে হচ্ছে যেন কলকাতা থেকে, ভিড়ভাড় থেকে অনেকটা দূরে এসে পড়েছি। ছিমছাম সাজানো গোছানো এই শহরতলি আমাদের বেশ ভালো লাগলো। আমরা ঠিক করলাম হানাবাড়ি খুঁজে পাই বা না পাই, আমরা চন্দননগরের ঘাটে গিয়ে বেশ খানিকক্ষণ বন্ধুবান্ধব মিলে একটা সুন্দর সন্ধে তো কাটিয়ে বাড়ি ফিরতেই পারি। এর মধ্যেই হঠাৎ আমরা ঠিক করলাম যে আর সময় নষ্ট না করে এতদূর যখন এসেছি খোঁজ নিয়ে দেখাই যাক না এখানে তেমন কোনো হানাবাড়ি বা বাংলো কিছু আছে কি না। তবে এতক্ষণে আমাদের বিশ্বাস অনেকটাই কমে এসেছে। বাকিরা তো ঠিকই করে নিয়েছিল ওটা পাগলের প্রলাপ। আমি অবশ্য ভাবছিলাম যে লোকটার কথার মধ্যে সত্যতা আছে। তবে আজকে এই দিনের আলোতে মনে হচ্ছে যে এখানে এসে হানাবাড়ি খোঁজাটা শুধুই আমাদের পাগলামো ছাড়া আর কিছুই নয়। যাই হোক, তবুও আমরা যেহেতু এখানে হানাবাড়ির খোঁজেই এসেছি, খুঁজতে খুঁজতে আমরা কতক্ষণ হেঁটেছি জানি না। হঠাৎ দেখলাম আমরা একটা বিচ্ছিন্ন জায়গায় এসে পড়েছি। জায়গাটা শহরতলি থেকে অনেকটাই দূরে। একটা গঙ্গার ঘাটও যেন দেখা যাচ্ছে দূরে। তবে এখানে জনকোলাহল একেবারে নেই বললেই চলে। দূরে একটা দোকান দেখা যাচ্ছে না, টিমটিম করে আলো জ্বলছে। কতক্ষণ আমরা হেঁটেছি আমরা নিজেরাই জানি না। মাঝখানে এখানে ওখানে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। এখন হঠাৎ যেন মনে হচ্ছে চারদিকের অন্ধকারটা অনেক গাঢ় হয়ে এসছে। বাড়ি ফিরতে হবে আমাদের, অনেকটা দেরি হয়ে গেছে। ঝুপ করে যেন হঠাৎই সন্ধে নেমে এসেছে। তবে আমি ভাবলাম এতটা দূর চলে এসেছি, অন্তত এই দোকানটাতে তো আমরা জিজ্ঞেস করতেই পারি এই তল্লাটে এমন কোনো পুরনো বাড়ি টাড়ি আছে কি না। অন্তত একটা ছবি তো তুলে নিয়ে যাওয়া যাবে, একটা সেলফি তুলে নিয়ে যাওয়া যেতে পারে। আমরা সবাই ঠিক করলাম ছবি তো তুলে নিয়ে যাওয়া যাবে, একটা সেলফি তুলে নিয়ে যাওয়া যেতে পারে। আমরা সবাই ঠিক করলাম আমরা ওই দোকানদারকেই জিজ্ঞাসা করব। সবাই এগিয়ে গেলাম ওই দোকানে এবং তারপর আমরা জিজ্ঞাসা করলাম তাকে, ও দাদা, চা হবে? 5টা চা দেবেন? আরে দাঁড়া দাদা, চায়ে চিনি দেবেন না কিন্তু, হ্যাঁ? একটু বেশ ভালো করে কড়া করে বানাবেন তো চাটা। অনেকক্ষণ থেকে হাঁটছি আর ভালো লাগছে না। আর বলছি সিগারেট আছে তো আপনার কাছে? দিন তো 1 প্যাকেট সিগারেটও দেবেন, হ্যাঁ, সাথে। হ্যাঁ দাদা দিদিরা, বসুন দিচ্ছি। দোকানের সামনে 2টি বেঞ্চ পাতা ছিল। আমরা একে একে সবাই সে বেঞ্চেই বসেছিলাম। দোকানদারের দিকে তাকিয়ে দেখলাম দোকানে খুব একটা বেশি কাস্টমার হয় বলে মনে হলো না। দোকান এবং দোকানের মালিকের অবস্থা একই। দোকানটাও যেমন ধুঁকছে, মালিকও প্রায় বয়স্ক এবং আসল বয়সের থেকে হয়তো দারিদ্রতার জন্য তার বয়স মনে হচ্ছে অনেক বেশি। তিনি অনেক দিন বাদে যেন অনেকগুলি খদ্দের একসাথে পেয়েছেন এবং আমাদেরকে অনেক খাতির যত্ন করে বসিয়ে তিনি চা বানাতে শুরু করলেন। সঙ্গে গুনগুন করে একটা গানও গাইছেন। আমি মনে মনে ভাবলাম এই লোকটিকে বেশ সহজেই জিজ্ঞাসা করা যাবে। লোকটির গায়ে স্যান্ডো গেঞ্জি, পরনে ময়লা লুঙ্গি। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনি এখানে কতদিন ধরে আছেন? মানে আপনার দোকানটা দেখে তো বেশ পুরনোই মনে হচ্ছে। আপনি বুঝি এখানকারই বাসিন্দা? হ্যাঁ দিদি, এই আমরা জন্ম থেকেই এখানেই আসি, পাশের গ্রামে আমার ঘর আর কি।
এ আমার বহুদিনের দোকান, বুঝলেন। এখন তো লোকজন বেশি আসে না, তাই। আরে সে তো বুঝলাম দাদা, চাটা আর কতক্ষণ? অনেকক্ষণ থেকেই তো ফুটছে। কড়া করে বানাতে বলেছি বলে আপনি তো ফুটিয়েই যাচ্ছেন, এবার দিন। হে অর্ণব, আরে দাঁড়া না, দিচ্ছে তো। আরে তৈরি করতেও তো টাইম লাগবে, তুই দাঁড়া। আরে দে, ততক্ষণ একটা সিগারেটই ধরাই দে। ও আরে, তোরা খাবি আর আমি দাঁড়িয়ে দেখবো? দে, আমাকে একটা দে। এই তোরা আর দেরি করিস না, অনেকটা সময় হয়ে গেল, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। চায়ের ভার হাতে নিয়ে অর্ণবের এবার মেজাজ বেশ ভালো। চায়ে চুমুক দিচ্ছে আর গল্প করছে। ওদের মাথা থেকে হানাবাড়ি রহস্য বোধহয় বেরিয়েই গেছে, কিন্তু আমি তো কিছুতেই ভুলতে পারছি না। আমি আবার ওই দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, একটা প্রশ্ন করার ছিল। বলছি, আপনার দোকানটা তো এখানে অনেক দিনের, আপনি এখানকার অনেক পুরনো বাসিন্দাও বললেন। আচ্ছা, এখানে আশেপাশে কি কোনো পুরনো গোছের বাড়ি আছে, মানে যে বাড়িটাকে নিয়ে গল্প আছে? মানে আসলে আমরা কিছু কথা শুনে এলাম আর কি এখানটায়। কোন পুরনো বাড়ির কথা বলছেন বলতো দিদি? এখানে তো অনেক পুরনো বাড়ি রয়েছে। কেন জানতে চাইছেন আপনারা? আরে না না, সেরকম কিছু নয়। আমরা আসলে কলকাতায় কলেজ পড়ুয়া, বুঝতেই পারছেন দেখে। আমরা বেড়াতেই এসেছিলাম চন্দননগর। তবে হঠাৎ কলকাতাতেই এক অদ্ভুত দর্শন লোকের সাথে আমাদের দেখা হয়, পাগল গোছের। উনি বলছিলেন চন্দননগরে এরকম গঙ্গার ঘাটের ধারে একটা পুরনো বাড়ি আছে। সেই বাড়িকে কেন্দ্র করে নাকি অনেক রহস্যজনক কথাবার্তা আছে। মানে সেখানে নাকি এরকমও কথা আছে, ভূত বা প্রেতাত্মার সন্ধান পাওয়া গেছে। তো আমরা একটু কৌতূহলী হয়েই আপনাকে জিজ্ঞেস করলাম, এরকম কোনো লোক এদিকে এসেছিল বা এমন কোনো বাড়ির সন্ধান আপনার কাছে আছে কি? না না, তো এরকম কিছু বাড়ির সন্ধান তো আমার জানা নেই। দেখলি তো, আমি বলেছিলাম, পাগল ছাগল লোকের পাল্লায় পড়ে তাদের কথা বিশ্বাস করে কোথায় চন্দননগরে চলে এলাম সেই বাড়ি খুঁজতে। বেকার একেবারে, ভালো মতো বসতেও পারলাম না গঙ্গার ঘাটে। বাড়ি খোঁজা করে নে চল, এখন আর কি, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে আর কি। কোথায় অনেক রাত হয়েছে? সবে তো সন্ধে, আর এখান থেকে পৌঁছতে আমাদের এমন আর কি সময় লাগবে? এই দাঁড়া, আমি লোকটার সঙ্গে একটু কথা বলবো। এই যে দাদা, শুনুন না, দেখুন, আপনি হয়তো ব্যাপারটা জানেন আমার মনে হচ্ছে। আর তাছাড়া আপনি তো বললেন এই দোকানে খুব একজন খদ্দের আসে না। তাহলে আপনার চলে কি করে? মানে নিশ্চয়ই খুব পরিশ্রম করতে হয় আপনাকে সারাদিন। আচ্ছা শুনুন না, বলছি এই 200 টাকাটা রাখুন। আপনি এত কষ্ট করে আমাদেরকে চা খাওয়ালেন। আর যদি সত্যিই বাড়িটা সম্পর্কে কিছু জানেন, আসলে আমরা এই নিয়েই পড়াশুনো করি, এসব নিয়ে লেখালেখি করি আর কি, একটু কিছু যদি তথ্য দিতে পারেন আমাদেরকে, আমাদের তাহলে একটু সুবিধা হয় আর কি। ঠিক আছে। লোকটা কেমন দেখতে বলুন তো দিদি? লোকটার বয়স ঠিক আন্দাজ করতে পারিনি, এই ধরুন 33-34 বছর হবে হয়তো। আর সারা মুখে কাঁচা পাকা দাড়ি। আর তাছাড়া লোকটাকে একটু অপ্রকৃতস্থ মনে হয়েছিল। হাতে একটা ঝোলা ছিল, একটা ঝোলা ব্যাগ কাঁধে ঝুলিয়ে তিনি গিয়েছিলেন। আর আর এই তোরা বল না, চশমা, হ্যাঁ ওনার চশমা ছিল চোখে। তবে আমরা যখন দেখেছিলাম ওনাকে, ওনার চশমাটা ভাঙা ছিল। জামা কাপড় সাধারণ লোকের মতোই, তবে আমাদের সাথে যখন দেখা হয়েছিল অনেক জায়গায় জামা কাপড় ছেঁড়া ফাটা। দেখুন দাদা, ও আসলে তো একটু এইসব নিয়েই পড়াশোনা করে, তো আপনি যদি কিছু জানেন তাহলে একটু বলে দিন না, সুবিধাই হয় আর কি। যেমন বলছেন, দেখেছি একটা লোক এসছিল বটে 3-4 দিন আগে বাড়িতে থাকতে। হ্যাঁ, ওরকমই দেখতে, চোখে চশমা, একটা ঝোলা ব্যাগ ছিল।
কিন্তু দুদিন ধরে তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই সামনে একটু এগিয়ে গেলেই একটা বাংলো মতন বাড়ি দেখতে পাবেন। সেই বাড়িতেই তো থাকতে এসেছিল, সেই লোকটার সাথেই দেখা হয়েছিল আপনাদের। দেখুন, একটু এগিয়ে দেখুন, ওখানটাতে একটা বাংলো বাড়ি আপনি দেখতে পাবেন। আমরা সারাদিন ধরে যে বাড়িটা খুঁজছিলাম, এক্ষুনি তার সন্ধান পেয়ে আর সময় নষ্ট করলাম না। 5 জন পায়ে পা মিলিয়ে এগিয়ে গেলাম বাড়িটা খুঁজতে। আশ্চর্য ঘটনা, আমরা খানিকটা এগোতেই আমাদের বা হাতে পড়ল একটা বিরাট আকার দৈত্যের মতো বাড়ি। সেই অন্ধকার সন্ধে যেন আরও গাঢ় হয়ে এলো, যেন অন্ধকার আমাদেরকে চারিদিক থেকে চেপে ধরতে চাইছে, যেন আমরা আর এখান থেকে পালাতে পারবো না। এই বাড়িতে আমাদেরকে যেতেই হবে। বাড়িটা যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, যেন বলছে, আয়, তোরা আমাকে আবিষ্কার করতে এসেছিস, আমিও তোদের জন্য অপেক্ষা করে আছি। আমাদের এই অমোঘ আকর্ষণ উপেক্ষা করার কোনো রাস্তাই ছিল না। পায়ে পায়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। সেই দৈত্যাকার বাড়িটা দেখে মনে হলো আমরা যেন বহু বছর পিছিয়ে গেছি, যেন টাইম মেশিনে চড়ে চলে গেছি শত শত বছর আগে। আমরা যখন বাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম, বাড়ির ওই ফটকটাকে দেখে মনে হলো এই দরজা বা এই গেট অনেক দিন কেউ খোলেনি। ঠিক ওই ফটকের পাশেই কিছু একটা অস্পষ্ট হরফে লেখা ছিল, আমরা পড়তে পারছিলাম না অন্ধকারের জন্যে। একে একে সবাই পকেট থেকে মোবাইল বের করে টর্চের আলো জ্বেলে দেখলাম, সেখানে লেখা আছে ডিমেলো হাউস। সালটা চোখ কুঁচকে পড়বার চেষ্টা করলাম। 1698, বহু বহু বছর আগের এই বাড়ি। আমরা মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মোবাইলে টাওয়ার নেই, কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। আমি অর্ণবকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে অর্ণব, তোর মোবাইলে সিগন্যাল আছে? বাড়িতে একটা ফোন করে দেবো ভাবছি। কি, মোবাইলে সিগন্যাল নেই? চন্দননগরে? হ্যাঁ, সত্যিই তো, টাওয়ার নেই। এই তোদের মোবাইলগুলো টাওয়ার আছে তো? এটা 1698 সালের বাড়ি, এত এত পুরনো বাড়ি। এই শোন না, এই ভেতরে যাওয়ার দরকার নেই, বুঝলি তো? বাড়িটা আমার ঠিক ভালো লাগছে না। চল আমরা ব্যাক করে যাই। বাড়িটা দেখে নিয়েছি তো, বাড়িটা তো দেখে নিয়েছি, কি দরকার আছে ভেতরে ঢোকার? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, সত্যিই তো মোবাইলে টাওয়ার নেই। আচ্ছা শোন না, চল না, এত কাছে আসলাম, বাড়িটার একবার ভেতরে গিয়ে দেখেই যাই। সবাই মিলে এতজন রয়েছি, কিছু হবে না, একবার দেখেই যাই। না না, আমি এসবের মধ্যে নেই রে। নোডো, তুই যাবি তো আমার সাথে বাড়িতে? চল আমরা বাড়ি চলে যাই। কি করি বলতো, যে এত দূর এলাম, আমারও ঠিক ভালো ঠেকছে না। আমারও তো মোবাইলে টাওয়ার নেই দেখছি। এই তিস্তা, এ অর্ণব, ভাই আমরা সবাই বাড়ি চলে যাই, আর ঢুকে কাজ নেই। তোরা যাবি কিনা আমি বলতে পারছি না, সেটা তোদের সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু আমি যখন এসেছি এই বাড়ির ভেতরে, আমি তো ঢুকবই, আমি দেখবই এই বাড়ির ভেতরে সত্যি কিছু আছে। বলতে বলতে আমি এগিয়ে গিয়ে ফটকটা খুলে দিলাম। এতদিনের পুরনো জং ধরা ফটক আমি ঠেলতেই একটা অদ্ভুত শব্দ করে খুলে গেল। আমি বাংলো বাড়ির ভেতরে পা রাখতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন এই বাড়িতে আমি এর আগেও এসেছি। আমার এই বাড়িটা খুব চেনা লাগছিল। আস্তে আস্তে আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম, আমার সঙ্গে সঙ্গে পেছনে আমার বন্ধুরাও। ফটক পেরিয়ে আমরা 5 বন্ধু একে একে এগিয়ে গেলাম সদর দরজার দিকে। বাড়িটা অনেকটা এলাকা জুড়ে,
চারপাশে হয়তো এককালে বাগান ছিল, এখন আর সে বাগান নেই। এখন ঝোপঝাড় আগাছাতে পরিণত হয়েছে সবটাই। এবং আমরা যখন থমকে দাঁড়িয়ে একবার ওই বাড়িটার দিকে মাথা তুলে তাকালাম, দেখলাম ওই মিশমিশে কালো বাংলো বাড়ি এবং কালো আকাশ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে যেন কোনো দৈত্য দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন আমাদেরকে এক্ষুনি গিলে খাবে। কিন্তু এই সব কিছু উপেক্ষা করে আমরা 5 বন্ধু এগিয়ে গেলাম। আস্তে আস্তে শুকনো পাতা মারিয়ে আমরা গিয়ে পৌঁছলাম দালানে। দালান পেরিয়েই সদর দরজা। সদর দরজা আমরা গিয়ে দাঁড়াতেই যেন আপনা আপনি খুলে গেল, যেন অপেক্ষা করছিল আমরা কখন এসে দাঁড়াবো। আমরাও বাড়ির ভেতরে পৌঁছে গেলাম। বাড়ির ভেতরে ঢুকে আমরা অবাক। মনেই হচ্ছে না এ বাড়িতে কেউ থাকে না, মনেই হচ্ছে না এ বাড়ি অব্যবহৃত। প্রত্যেকটা আসবাবপত্র, প্রতিটা জিনিস যেন সুন্দর করে সাজানো গোছানো এবং চকচক করছে। এইমাত্র যেন কেউ ধুয়ে মুছে সাফ করে রেখেছে সব কিছু। পুরনো, বহু পুরনো জিনিস। এসব জিনিস আজকালকার দিনে আর দেখা যায় না। তবু এই বাড়িটা আমার খুব খুব পরিচিত মনে হলো আমি জানি এ বাড়ির কোথায় কি আছে। হঠাৎ খুব শীত করতে লাগলো আমাদের, খুব ঠান্ডা লাগছে। কিন্তু যতদূর মনে পড়ছে আমরা তো শীতকালে এখানে এসে পৌঁছইনি, এত ঠান্ডা লাগছে কেন? আমরা এটাও উপেক্ষা করলাম। আমি আস্তে আস্তে অর্ণবকে বললাম, অর্ণব, আমার কেমন যেন মনে হচ্ছে এ বাড়িতে আমি এর আগেও এসেছি। আমার এই বাড়িটা এত চেনা লাগছে কেন? চেনা লাগছে? তুই কি এসছিস এই বাড়িতে? শোন না, বলছি যে ঠান্ডা লাগছে নাকি রে তোদের? দেখ, আমার অল্প অল্প শীত শীত করছে। ওই সামনে ডান দিকে দরজা দিয়ে বেরোলে পরে একটা বড় হল ঘর আছে, ওখানে একটা ফায়ার প্লেস আছে, তো যাবি নাকি ওখানে? অর্ণবের কথা শুনে সবাই একটু হতভম্ব হয়ে গেল। সবাই একসাথে অর্ণবের দিকে ঘুরে তাকালো। রিক বলে উঠল, তুই কীভাবে জানলি এখানে ফায়ার প্লেস রয়েছে? তুই কি আগেও এই বাড়িতে এসেছিস? মানে না না, ও আমি কি করে আসবো এখানে? আমি আরে দেখ, এটা পুরনো, দেখ ওই ফরাসি আমলের বাড়ি, তো তখন সাহেব ইয়েতে থাকতো না ওই ফায়ার প্লেস টেস, তো আমার সেটা মনে হয় সেভাবে বলেছি আর কি। হ্যাঁ রে অর্ণব, তুই তো প্রথম থেকেই এখানে আসতে চাসনি, হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকেই তুই বলে ফেললি পাশের ঘরে ফায়ার প্লেস আছে। আমার মনে হয় আমাদের এবার ফিরে যাওয়া উচিত। আর তাছাড়া অনেক দেরি হয়ে গেছে, আমাদের আর এই বাড়ি আবিষ্কার করে কোনো লাভ হবে না। তাছাড়া যা জানার জেনে গেছি। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। ডোডো, কি করবি বল? রিক, আমি চাইছি আর না এগোতে। আরে না না তিস্তা, শোন না, বাড়িটা দুর্দান্ত, এক্সপ্লোর করা দরকার। চল পাশের ঘরে যাই, ওখানটায় একটু আগুন ফাগুন জেলে আমরা বসি, আড্ডা ফাড্ডা মারি, ঘুরে দেখি বাড়িটা। আমার হেভি লাগছে, বিশ্বাস কর। এখন ব্যাক করবো না, আর এমন কিছু রাত হয়নি, সবে 7:30 বাজে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। চল না চল না, এরকম প্লিজ, এই সুযোগ কিন্তু আর পাবো না। বল 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 ডোডো, তুইও বল, এত সুন্দর একটা সুযোগ পেয়েছি আমরা। এই অর্ণব, তোর এত পরিবর্তন কি করে হলো বলতো? এই কিছুক্ষণ আগে পর্যন্ত তুই চলে যেতে চাইছিলিস, এখন আবার বলছিস থাকবি, আড্ডা দিবি, ব্যাপারটা কি বলতো? শোন না ডোডো, ছাড় এসব। অর্ণব শোন না, ঢুকেই যখন পড়েছি, তিস্তা চল একবার দেখেই যাই। অর্ণবও যখন বলছে দেখেই যাই একবার। ঠিক বলেছিস রিক, একদম ঠিক। তুই বিশ্বাস কর তিস্তা, ওপরে চল, অনেক দারুণ দারুণ জিনিস আছে,
এই ধরনের পুরনো বাড়ি কত অ্যান্টিক জিনিস থাকতে পারে জানিস? তুই একটা আমরা নিয়েও যেতে পারি এখান থেকে, কেউ জানতে পারবে না। চল চল চল, উপরে চল, উপরের ঘরগুলো দেখি, দারুণ দারুণ জিনিস আছে। আচ্ছা, একটা শার্প হ্যামারও কি আছে অর্ণব? ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ ডিমেলো, আছে a sharp hammer. You fraud woman, you are guilty. এই অর্ণব, তোর কি হলো ভাই? এমন করছিস কেন? এই অর্ণব, তুই এরকম কেন করছিস? এমনিই তো প্রথম থেকে আমার ভয় লাগছিল রে, তারপরে তুই আবার এরকম করছিস। ভাই ভাই তুই ঠিক আছিস তো ভাই? ভাই চল চল চল, তুই বাইরে চল, চ আমি আর তুই একটা সিগারেট খেয়ে আসি, চল। তোরা এখান থেকে চলে যা, এটা আমার আর জোসেফের মধ্যে বোঝাপড়া। তোরা এখানে থাকিস না। জোসেফ? কে জোসেফ? এই অর্ণব, তোর নাম জোসেফ হলো কবে থেকে ভাই? ফাইজলামি হচ্ছে এখানে? তোরা কি সব পাগল হয়ে গেলি? এ অর্ণব, তোকে তখন থেকে বলছি চ চ চ বাইরে যাব। বাইরে? বাইরে গিয়ে কি হবে? হ্যাঁ, আসল সত্যি তো এই ঘরের ভেতরেই লুকিয়ে আছে, তাই না মিসেস ডিমেলো? তোমার শত্রুতা আমার সঙ্গে জোসেফ, ওদের ছেড়ে দাও। ওদের কেন এখানে টেনে নিয়ে এসেছো? আমি জানতাম এ বাড়িতে ঢোকার পর থেকেই আমার মনে হচ্ছিল তুমি আমার সর্বনাশের মূল কারণ। জোসেফ, তোমায় আমি ছাড়ব না। আমি সর্বনাশ? You unfaithful woman, you are the main culprit of this entire thing. You did fraud to me. Do you remember? You are going to suffer this time also. অর্ণব স্টপ, অনেক হয়েছে তোদের, বন্ধ কর এবার এসব। স্টপ? কি বন্ধ করব? হ্যাঁ, আর তোরাও তো সব জেনে গেলি। এবার তোদের কি হবে রে? তোদেরকে এত সহজে তো এই বাড়ি ছেড়ে যেতে দিতে পারবো না। তাদের কথাবার্তার মাঝখানেই হঠাৎ সশব্দে সদর দরজাটা বন্ধ হয়ে গেল। তাদের পালাবার সমস্ত পথ যেন কেউ একে একে বন্ধ করে দিচ্ছে। রিমি এবার প্রচণ্ড আতঙ্কে রিককে খিমচে ধরল। রিকও বুঝতে পারল এক মুহূর্ত আর সময় নষ্ট করা যাবে না। ডোডোর দিকে তাকিয়ে কিছু একটা চোখের ইশারা করল রিক। ডোডো সেই বন্ধ দরজার দিকে ছুটে গেল। সে প্রাণপণ চেষ্টা করল শরীরের সমস্ত শক্তি দিয়ে, কিন্তু অর্ণব ততক্ষণে বুঝে গেছে কি করতে হবে। সে ছুটে হাওয়ার বেগে পাশের ঘরে চলে গেল এবং কারো কিছু বুঝে ওঠার আগেই সে পাশের ঘর থেকে একটা নিয়ে দৌড়ে চলে এলো। যখন ডোডো প্রচণ্ড চেষ্টা করছে ওই দরজাটা খুলবার এবং ঠক ঠক করে কাঁপছে রিমি, রিক, ঠিক সেই সময়তে একটা কিছু দিয়ে আঘাত করলো যেন ডোডোর কপালে। ডোডোর কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। আমরা সবাই এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। এবার সব কটা মরবি, সব কটা একে একে আমি সবাইকে মেরে ফেলবো। পালাবি কোথায়? কোথায় পালাবি?
ওদের গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না। তুমি যেটা ঠিক করেছো সেটা কোনোভাবেই হবে না। জোসেফ, আমি তোমাকে বলে দিচ্ছি, এক পাও এগোবে না। জোসেফ, তুমি এক পাও এগোবে না। তোরা পালা, তোরা পালা, তোরা এক্ষুনি পালা। ও শয়তান, ও শয়তান। আমি যতবারই রিককে এবং রিমিকে বলছি পালিয়ে যেতে, রিক কিছুতেই ডোডোর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সে ছুটে গেল অর্ণবের দিকে। আমি কিছুতেই তাকে আটকাতে পারলাম না। যখন রিক ছুটে গিয়ে অর্ণবকে ধাক্কা মারল, অর্ণব যেন প্রস্তর মূর্তি। তাকে কোনোভাবেই সরানো গেল না, এক চুল নড়ানো গেল না। এবং ঠিক তখনই ভয়ঙ্কর হাসি হেসে সেই তীক্ষ্ণ হ্যামারটা বসিয়ে দিল। জোসেফের হাত থেকে আমি রিমিকে বাঁচাতে পারবো না। আমি জানি আমি কিছুতেই তাকে বাঁচাতে পারবো না। না না না, আমাকে রিমিকে বাঁচাতেই হবে। রিমি, 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 তুই পালা। তুই তুই এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যা। এটা দোতলা, আর তুই ওপরে উঠলেই সিঁড়ির দরজা থেকে বেরিয়েই একটা ছাদ পাবি, খোলা ছাদ। সেখান থেকে একটা সিঁড়ি ঘুরে গেছে, একদম পেছনের বাগানে গিয়ে নামবে। তুই সেই সিঁড়ি দিয়ে পালিয়ে যেতে পারবি। জোসেফ, তুমি কিছুতেই রিমিকে কিছু করতে পারবে না। আমি তোমাকে কিছুতেই রিমিকে কিছু করতে দেব না। রিমি, 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 তুই পালা, আর সময় নষ্ট করিস না। আমাদের হাতে সময় খুব কম, আর দাঁড়িয়ে থাকিস না। শিগগিরই যা, শিগগিরই যা। আমার কথা শুনে রিমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সে পালাতে চেষ্টা করছে। একবার সে ঘুরে তাকিয়ে বলল, আমি কি করে বেরোবো? আমি তাকে আশ্বাস দিলাম, তুই পালা। অন্তত আমাদের মধ্যে থেকে কেউ একজন এখান থেকে বেরিয়ে গিয়ে অন্তত এই অভিশপ্ত বাড়ির ইতিহাসটাকে বিলুপ্ত করুক, আজই, এক্ষুনি। সে সিঁড়ি দিয়ে উঠছে, কিন্তু ওটাই তার কাল হলো। কোনোভাবেই সে ছাদের দরজা পর্যন্ত পৌঁছতে পারল না। তার আগেই অর্ণবের হাত থেকে তীক্ষ্ণ হ্যামারটা গিয়ে গেঁথে গেল রিমির পায়ে। রিমি সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়তে লাগলো, আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো। আমি বোধহয় আর রিমিকেও বাঁচাতে পারলাম না। এবার জোসেফের সঙ্গে আমার বোঝাপড়া। আমি ছুটে গেলাম রিমির দিকে। রিমির কাছে গিয়ে দেখলাম অতখানি সিঁড়ি দিয়ে গড়িয়ে তার মাথায় আঘাত লেগেছে যথেষ্ট। সে সংজ্ঞাহারা হয়েছে। তাহলে কি রিমিকে আমি বাঁচাতে পারবো? কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস চলছে না যে। ঠিক তখনই আমার পেছন থেকে কে যেন আমাকে হিচড়ে টেনে কোথাও একটা নিয়ে যেতে থাকলো। জোসেফ, জোসেফ, ছেড়ে দাও আমাকে। আমি সত্যি বলছি, আমি কখনো কোনোদিনও কোনো বিশ্বাসঘাতকতা করিনি। স্টিফেন শুধু আমাদের বন্ধু ছিল, যেমন তোমার বন্ধু ছিল তেমন আমার বন্ধু ছিল। তুমি দিনের পর দিন আমার সঙ্গে অত্যাচার করে গেছো। তুমি দিনের পর দিন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। আমি কাকে বলবো জোসেফ? স্টিফেন আমাদের বন্ধু ছিল। আমায় ছেড়ে দাও জোসেফ, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হঠাৎ দড়াম করে দরজাটা খুলে গেল। এই আবছা আলো আধারিতে দেখতে পেলাম একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দরজার কাছে। সেই সময় হঠাৎ সেই ছায়ামূর্তিটা চেঁচিয়ে উঠল, জোসেফ! জোসেফ এই আওয়াজ শুনে আমায় ছেড়ে ঘুরে দাঁড়ালো এবং ঠিক তখনই আমি দেখতে পেলাম ঝোলা ব্যাগ কাঁধে, ভাঙা চশমা সেই লোকটা। আমি লোকটাকে চিনতে পারছি। এ তো স্টিফেন। স্টিফেন, তুই আবার এসছিস সেখানে? হ্যাঁ, তুই আমার হাতে মরেও শান্তি পাসনি। তুই সে জন্মেও মরেছিলি, আর আমি তোকে এ জন্মেও কিন্তু ছাড়বো না। একবার বেঁচে বেরিয়ে গেছিস বলে তুই ভাবিস না যে আমি তোকে কিছু করতে পারবো না। তুই আর বাঁচবি না আমার থেকে, আর না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। আমি বুঝতে পারছি এটাই আমার শেষ সুযোগ। আমি স্টিফেনকে বাঁচাতে পারবো যদি আমি একটা পদক্ষেপ নিই। আমার চোখের সামনে আমি দেখতে পেলাম রিমি পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। তার পায়ে গেঁথে রয়েছে সেই তীক্ষ্ণ হ্যামার। আমি আর কোনো দিক ভাবলাম না। উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে আমি তার পায়ে গেঁথে থাকা সেই তীক্ষ্ণ ধারালো হ্যামারটাকে টেনে বের করে আনলাম। তারপর আমি দৌড়ে গেলাম জোসেফের দিকে। আমার পায়ের শব্দ পেয়ে জোসেফ তখন আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। আমি আর একটাও কথা না বলে সেই হ্যামারটা
জোসেফের মাথা লক্ষ্য করে তড়াম করে বসিয়ে দিলাম। আমার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো, আর চোখের সামনে দেখলাম জোসেফের কপাল থেকে রক্ত পড়ছে অঝরে। কাটা কলা গাছের মতো আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল জোসেফ। আমি হ্যামারটা ফেলে দিয়ে তার কাছে হাঁটু মুড়ে বসে বললাম, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি জোসেফ, শুধু তুমি আমাকে চিরকাল ভুল বুঝে গেলে, সে জন্মেও এই জন্মেও। গল্পের নেপথ্যেও থাকে গল্প, ঠিক যেমন আমাদের এই গল্পে অর্ণব এবং তিস্তা, আসলে তাদের গল্প শুরু হয়েছিল বহু বহু বছর আগে ফরাসি আমলে, সনটা 1698। সেই সময়তেই এই ফরাসি জোসেফ তার স্ত্রীকে ভালোবেসে তার নামে বাড়ি করেন। বিশাল সেই বাড়ি, চোখ জুড়িয়ে যেত সবার দেখে। সবাই বলতো ধন্য ধন্য জোসেফের ভালোবাসা। ডিমেলোকে ভালোবেসে তিনি এত সুন্দর একটা বাড়ি বানিয়েছিলেন, কিন্তু ডিমেলোকে ভালোবাসতে পারলেন কই। এমনিতে জোসেফ লোকটি খারাপ ছিলেন না, কিন্তু তার একটা ভয়ঙ্কর রোগ ছিল। তিনি ছিলেন সন্দেহবাতিক, এবং এই রোগ মাঝে মাঝে তার মধ্যে পাগলামি সৃষ্টি করত। সে ডিমেলোকে যথেষ্ট অত্যাচারও করত, এবং সেখানেই কাল হয়ে আসে জোসেফের বন্ধু স্টিফেন। এবং যখন ডিমেলোকে অহেতুক সন্দেহ করে স্টিফেনকে মেরে দেয় জোসেফ, তারপরে বাকি জীবনটা ডিমেলো আর জোসেফকে ভালোবাসতে পারেননি। একটি খুনিকে কেই বা ভালোবাসতে পারে? হয়তো সেই রাগ এবং ক্ষোভ নিয়েই তাদের পরজন্ম হয়েছিল অর্ণব এবং তিস্তার নামে। শান্তি পায়নি স্টিফেনও, ফিরে এসেছে সেই ঝোলা কাঁধে পাগলের বেশে সুপ্রতিম, যাকে আমরা এই গল্পের সুপ্রতিম হিসেবে চিনেছি। সেই গল্পে না হলেও বা সেই সময় না হলেও এই সময় এসে তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে স্টিফেন এবং ডিমেলো। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবাসার মানুষকে ভালো রাখবেন, এই আশা নিয়ে আমরা আজকের এই গল্পটি শেষ করছি। কথা হবে, গল্প হবে, আড্ডা হবে আবার পরের রবিবার। আমাদের সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন, যাতে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আমাদের কমেন্ট করতে ভুলবেন না।